চিন্তা তো করতে পারি না। আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম, সমবয়সীদের আন্তরিক শ্রদ্ধা এবং ছোট পুত্রকন্যা সমবয়সী তাদেরকে আমি খুব ধন্য। আমি ছোটবেলা থেকে যেটুকু সমাজে দেখে এসেছি, ভোগ করে এসেছি, তার দু চারটে কথা আমি আজকে বলতে পারবো। কারণ আমি যেটুকু প্রিপেয়ার করেছিলাম আমার লাইফের চিরাচরিত প্রথা অনুসারে ওই পিছনে টানা, আমার সে ব্যাগটাকে বাড়িতে ফেলে রেখে চলে এসেছি। সেই জন্য আমি কিছুই বলতে পারবো না ঠিক সংগঠিতভাবে। এলোমেলোভাবে যে কয়েকটা কথা বলতে পারি, আপনারা একটু গুছিয়ে সেগুলো শুনবেন। ছোটবেলায় যখন আমরা স্কুলে যাই তখন বুঝতে পারি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কে। আমরা জানি কর্তার বাড়ি, ছোট কর্তা বড় কর্তা। তো সেইভাবেই আমরা মায়ের সঙ্গে যাই ঠাকুর বাড়িতে। আর তখনও ব্রিটিশরা চলে যায়নি সম্ভবত, কিংবা গেলেও মিশন বাড়িতে না, সাহেবরা ছিলেন না, মাঝে মাঝে আসতেন। কিন্তু ওখানে কিছু খ্রিস্টিয়ান কমিউনিটির লোক সেই মিশন বাড়িতে ছিলেন, যেখানে একটা স্কুলও ওই দিদিমণি খুলেছিলেন হেমপ্রভা মণ্ডল, সুনীল মণ্ডল। তো সেই স্কুলে আমার মা খুব উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। আমার মা চাইতেন যে আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবো। তো ওটা আমাদের সেই জামানায় ছিল, ওই মিশন বাড়ির স্কুলটা এখনকার পাবলিক স্কুল। 50 পয়সা ছিল তার বেতন। সেও আমাদের দিতে হতো আমাদের নোড়া কুড়োনো ধানের চাল বিক্রি করে। নোড়া কুড়োনো হয়তো অনেকে জানেন, জমিতে ধান কেটে চলে আসার পরে যে পড়ে থাকে ধানের বালগুলো, ওগুলো খুঁটে খুঁটে আনতাম, মা সিদ্ধ করে বিক্রি করতো, তাই দিয়ে আমাদের বই কেনা হতো এবং ওই স্কুলের বেতন 50 পয়সা। তো ওখান থেকে পড়ার পরে তারপরে গেলাম গুরুচাঁদ ঠাকুরের হাতে গড়া বালিকা বিদ্যালয়, দেবী শান্তি সত্যভামা বালিকা বিদ্যালয়, যেখানে আমরা এই কামনা সাগরের জল খেয়েছি অঞ্জলি ভরে। টিউবওয়েল তখনও আসেনি দেশে। অনেক মানুষ তো বর্ষার দিনে কলেরায় মরে যেত, গ্রাম উজাড় হয়ে যেত, এই সব দিনের মানুষ আমরা। তো সেই সমস্ত মহামারীর পরিত্যক্তা আমরা। ঘাটের জল ঢেউ দিয়ে সরিয়ে দিয়ে ঘোড়া ভরে এনে সেটা খাওয়া এবং রান্না করা, এ সমস্ত ছিল আমাদের সেই সময়কার পরিবেশ। সেইটা উত্তীর্ণ করে আসবার জন্যে আমার মা খুব মেহনত করেছেন। আমার মা লেখাপড়া করতে পারেননি, তাদের বাড়িতে একটা মৃগীর রোগী ছিল। আর আমাদের স্কুলে যাওয়ার জন্য বর্ষাকালে নৌকো, এখনকার যেরকম গাড়ি বাস থাকে সেরকম নৌকো। তো ওই মেয়েটাকে তুলে দেওয়ার জন্য ওই বাড়িতে আর নৌকোটা আসতো না। আমার মা লেখাপড়া করতে পারেননি। তো আমার মা লেখাপড়া না করার কারণে আমার মায়ের ইচ্ছা আমার ছেলে মেয়েকে আমি খুব করে লেখাপড়া শেখাবো। আমার মা অনেক গল্প করতেন। আমার মা হরিসভায় যেতেন, ওড়াকান্দি হরি মন্দিরে প্রতি বুধবারে। তারপরে যেখানে যা ধর্মীয় কথা হতো সেখানে যেতেন আর আমাদের গল্প করতেন। আমাদেরকে শুয়ে শুয়ে গল্প করাতে আমাদের মানসিক যে উৎকর্ষ সেটা খুব হয়। বড় স্বপ্ন দেখি, কিছু তো হতে হবে, মার স্বপ্ন পূরণ করতে হবে এটা জানি না, কিন্তু করতে হবে কিছু। তো আমরা বাড়ির ছেলেমেয়েরা শীতের দিনে রোদ্দুরে বসে পড়াশুনো করতাম, জাস্ট লাইক একটা স্কুল। যে বড় বাচ্চা সে যেটুকু পড়তে পারতো, ছোটদেরকে আমরা তাল পাতায় শিখতাম, খাড়া পাতা না খাড়া পাতা, এগুলো করতে করতে কালি দিয়ে দোয়াতের কালি এসব করে করে আমরা যখন ক্লাসে উঠলাম তখন মিশন বাড়ি গেলাম। মিশন বাড়ির থেকে গেলাম বালিকা বিদ্যালয়, গুরুচাঁদ ঠাকুরের হাতে গড়া স্কুল। ওখান থেকে যেটুকু পড়াশুনো করেছি তার থেকে এসে ওড়াকান্দি মিড হাই স্কুলে, সেখানে তো কোয়েড ছিল না,
আমাদের কিছু কিছু মেয়েদের খুব পড়াশুনো করার ইচ্ছা, যে কারণে স্পেশাল পারমিশন দিয়ে মেয়েদেরকে ভর্তি করা হলো। তার মধ্যে বাংলাদেশের যে এমপি ছিলেন কণিকা বিশ্বাস, বীরেন্দ্রনাথ বিশ্বাসের ওয়াইফ, উনি আমার মাসি, উনি আগে ভর্তি হন। আরও একটা মেয়ে ওড়াকান্দির ভক্তবাড়ির ইলা, কি যেন ভুলে গেছি, যাই হোক ইলা রুক্মিণীদি, এরা ভর্তি হওয়ার পরে তারপরে নেক্সট ব্যাচগুলোতে আমরা আসি। আমরা আসার পরে ওখানে এরকমই পরিস্থিতি ছিল যে আমাদেরকে ছেলেদের সঙ্গে কথা বলতে দেওয়া হতো না। আমরা টিচারের পিছন পিছন ক্লাসে আসতাম, পিছন পিছন আবার লাইব্রেরিতে যেতাম, আবার আরেক টিচারের সঙ্গে আসতাম। রাস্তায় ছেলেরা বেরিয়ে যাবে আগে, তারপরে আমরা স্কুল থেকে বেরোবো। আর রাস্তায় বেরোবো আমরা হয় সবার আগে, না হয় ছেলেরা চলে যাওয়ার পরে। তো রাস্তায়ও যাতে ছেলেদের সঙ্গে কথা না হয়, আমরা এত কঠিন সময়ে এত কষ্ট করে লেখাপড়াটুকু করেছি। গোপালপুরের দাঙ্গার সময়ে আমার বাবা ওখানে যান। আমার বাবা ওই আত্মীয় স্বজনদের মৃত বডি দেখে মাথা খারাপ হয়ে ফেরত আসে। তো আমার বাবার মাথা আর ঠিক পায়নি কোনোদিন। আমার মা একা একা আমাদেরকে মানুষ করেছেন। যত গ্রামের মেম্বার, সেক্রেটারি স্কুলের সবার কাছে গিয়ে গিয়ে আমাদের ফ্রিতে পড়াশুনো করার পারমিশন আমার মা নিয়েছেন। এই কষ্ট করে পড়াশুনো করতে করতে যখন ডাক্তার হবার স্বপ্ন দেখলাম যে আমার বাবার মতো মানুষ আরও অনেক মানুষকে সেবা করতে পারবো। আমার দাদা তখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। আমার দাদা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন ওড়াকান্দি মিড হাই স্কুলের, আইএসসি বিএসসিতেও পজিশন হোল্ডার। তো উনি যখন চাকরি করতে শুরু করলেন ইঞ্জিনিয়ার হওয়ার পরে, তখন আমি ঢাকায় গেলাম পড়াশুনো করার জন্য, সায়েন্স পড়তে। আমাদের স্কুলে সায়েন্স ছিল না, ডাক্তার করতে গেলে সায়েন্স লাগবে। তো সেই সময় হলো 64-এর দাঙ্গা। হজরত পাল চুরি গেল মক্কায়, তার ঢেউ এসে পড়লো বাংলাদেশে, ঢাকায়। তো চলে আসলাম। ওই সময়ে শুধু ওই প্রোগ্রেসিভ রিপোর্টটা নিয়ে চলে আসি। এসে যাত্রা গার্লস স্কুলে নেতাজি বালিকা বিদ্যালয়ে ভর্তি হই, হোস্টেলে থাকি। সেখানেও থাকায় অসুবিধা হওয়ার পরে আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তখন পড়াশুনো আর বিশেষ করতে পারলাম না। আমার পড়াশুনোটা মানে না হতে হতে একটু একটু করে অক্ষরবোধ যেগুলো, ওইগুলো নিয়েই আমি এ পর্যন্ত এসেছি। তখন আমার মেয়ের 4 বছর বয়স। সেখানে রাজবল্লভপুর স্কুল থেকে প্রাইভেট স্কুল ফাইনাল পাস করি। তারপরে 70-তে গোবরডাঙ্গা কলেজ থেকে প্রি ইউনিভার্সিটি করি। এরপরে চলে গেলাম দিল্লিতে। ভাষা চেঞ্জ হয়ে গেল, আর পড়াশুনো করতে পারিনি। মনে দুঃখ, পড়াশুনো করার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারিনি। তখন কি করি, যা সামনে করার পাই সেটাকেই ধরি। যেমন ঝুঁকি ঝুপড়িতে গিয়ে ছেলে মেয়েদেরকে, মহিলাদেরকে একটু পড়াশোনা করাই, কিছু সেলাই করাই, বোনাই করাই, কাটিং করাই, এগুলো করাই। তারপরে সেগুলো হয়ে যাওয়ার পরে পরিচয় হয় বৃন্দাবনে, ওখানকার মহারাজ যে উনি এখন শ্রী গোকুলানন্দ গোসাই, ওনার ওখানে পৌঁছাই 94-এ। ওখানে গেলে ওখানে আমাকে ওখানকার জেনারেল সেক্রেটারি করা হয়। তো ওখানেও চেষ্টা করি ছেলেদেরকে রাখার, মেয়েদেরকে তো রাখতে পারবো না, তখন ছেলেদেরকে রেখে পড়াশুনো করাবার, কিন্তু সেটাও সম্পূর্ণরূপে হয় না। ওখান থেকে যাই রাজস্থান। রাজস্থানে গিয়েও সেটাকে ব্যবস্থা করে এলাম। পরে আবার দেখতে গিয়ে দেখি সে স্কুল চললো না, পয়সা পাঠাই কিন্তু সে মাস্টারমশাই পড়াশুনো করান না, হলো না সেটাও। সেখান থেকে আমার হাজব্যান্ড বললেন যে দেখো, মসলন্দপুরে আমাদের তো জায়গা পড়ে আছে, আমরা নিজেরা যখন কিছু করতে চাচ্ছি, তো আমাদের ওই জায়গায় কিছু তৈরি করি। তাহলে ওটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তো আমরা একদম রুরাল এরিয়াতে নিয়ে চলে যাব। আমাদের এই শহরের
এডুকেশন সিস্টেমটাকে আমরা ভিলেজে নিয়ে আসবো। এজন্য উনি একটা পত্রিকাও ছাপিয়েছিলেন, ওই যে বললাম আমার অধুরা কাজ, আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে আজ কয়েকদিন ধরে আমার টেবিলে ফেলে রেখে চলে এসেছি, সেগুলো ডিস্ট্রিবিউট করার ইচ্ছা ছিল। তো আবার আর একদিন হবে কোথাও মিটিং, তখন সেগুলো চেষ্টা করব। তো অনেক পরিকল্পনা ছিল ওনার, খুব বড় স্বপ্ন দেখতাম আমরা দুজনে, যে আমরা তো এই কষ্ট করে লেখাপড়া শিখে এই অবধি এসেছি, ছেলে মেয়ে তৈরি হয়ে গেছে, আমার এক মেয়ে এসেছিল, তো এখানে কোথায় আছে, ওই যে বসে আছে, ওঠো, উঠে একটু দাঁড়াও। আমার বড় মেয়ে ইংলিশের প্রফেসর জেএনইউ, আরে জেএনইউ না, তোমার কলেজের জিবি পন্থ। তো ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে একটা ইঞ্জিনিয়ার এমবিএ, এই অবধি ওদের করে দিয়ে ওরা এখন করে খেতে পারবে, ওদেরকে ছেড়ে দিল্লিতে আমরা এখানে আসতে যেতে শুরু করলাম। আমাদের এখানে পুরনো একটা ঘর ছিল আমার শ্বশুর শাশুড়ির, ওখানে আমরা লাইব্রেরি আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু করলাম। তখন বাচ্চা বেশি হয়ে যাচ্ছে, তখন কি করব, তাহলে আমাদের একটা জায়গা আছে পাঁচিল দেয়া ঘেরা রাস্তার মোড়ে, ওই জায়গাটায় একটা ঘর তৈরি করলাম। ওটা 2008-এ শুরু করলাম, 9-এ শেষ হলো। 2002-তে বাড়িতে করলাম, আর 2009-তে আমরা ওখানে স্কুল শুরু করি। স্কুলটা এখনো চলছে খুব ভালোভাবে। আমার টিচাররা যারা, তারা খুবই ডেডিকেটেড এবং সবই সোশ্যাল ওয়ার্কার মাইন্ডেড। তারা বাচ্চাদেরকে এমন সুন্দর করে কোলের মধ্যে নিয়ে বাচ্চাদের নাক পরিষ্কার করে সুন্দর করে তাদেরকে পড়াশুনো করায়। এবং এই সেদিন এক মায়ের মুখের থেকে শুনলাম যে তাদের পাড়ার একটা ছেলেকে তারা তুলে নিয়ে তাদের বাড়ির কাছের স্কুলে দিয়েছে, এখন সে ছেলেটার কথা শোনে না। তার মা বলছে ওই স্কুলে থাকা অবস্থাতে আমার ছেলেটা খুব ভালো ছিল, এখন ও আর কথা শোনে না। আর আমার হাজব্যান্ডের কথা ছিল যে আমরা বাচ্চাদেরকে এইভাবে তৈরি করব যে রাস্তা দিয়ে গেলে ওদের ব্যবহারে মানুষ বোঝে যে এরা ওই স্কুলের বাচ্চা, সেটার পরিচয় আমি পাচ্ছি। রাস্তা দিয়ে চলতে গেলে সব স্টুডেন্টকে তো আমি চিনি না, আমি তো ওদের সঙ্গে রোজ বসি না, তো ওরা রাস্তায় দেখেই ম্যাম বলে প্রণাম করে। তো সেই যে খুশিটা, আমি সেই খুশিটা অনুভব করি, আর আমার স্বামীকে তো আমি প্রতিনিয়ত অনুভব করি। তার উদ্দেশ্য ছিল যা করার সেটা করার চেষ্টা করছি। আমি এখন এখানে আমার অনেক ভাইরা, আমি জানি ভাইরা বোনেরা এরা সমস্ত নিজের চেষ্টায় এত দূর সমাজের কাজ করে উপস্থিত হয়েছেন। আপনাদের যার যখন সুযোগ হয় একটু আমার ওই স্কুলটায় ঘুরে আসবেন, রাস্তার উপরেই তো, স্টেশনে, মসলন্দপুর স্টেশনের থেকে 3 কি 4 মিনিটের দূরত্বে স্কুলটা। যে যখন আসবেন, সবাইকে তো একসঙ্গে ডাকা সম্ভব নয়, কিছু কিছু লোককে হয়তো কখনো কখনো ডাকবো। আমি একা করি, আর আমার টিচাররা, আমার স্কুলের একটা স্পেশালিটি আছে, ওখানে সম্পূর্ণ মেয়েরা করে। আমার ছেলে টিচার নেই, কারণ ছেলে টিচার নিয়েছিলাম, কিছু মাইন্ড করবেন না ভাই আপনারা, পুরুষ মানুষ ছোট বাচ্চাদেরকে ট্যাকেল করতে পারেন না, আপনারা নিজেরাও জানেন আর আমরা মায়েরাও জানি। তো ওই পড়াতে বসালো বাচ্চা, যে 3.5 বছর থেকে 4 বছর বয়স, তাকে যদি একটা লাঠি নিয়ে পড়াতে বসি, সে কি করবে, সে তো জামা কাপড় ভিজিয়ে দেবে। যে কারণে ওই লাঠিটা তো ফেলে দিলাম ওই মাস্টারমশাইকে, আর আমি সেকেন্ড দিন থেকে নিইনি। আবার আর একজন মাস্টার নিলাম, তারও একই অ্যাটিটিউড। 3টে পুরুষ মানুষ নিয়েছিলাম, তো দেখলাম যে সবারই অ্যাটিটিউড বাচ্চাদের প্রতি ওই এক। তখন আমরা ছেলে টিচার নেওয়া বন্ধ করে দিয়েছি, এখন সম্পূর্ণ মেয়েরা চালায়, স্কুল খুব ভালো চলছে। আপনাদের কাছে আমার অনুরোধ, ওখানে আসবেন। আর মাঝখানে কিছু কাজ আমি আর একটু করেছিলাম অন্য সাইডে, সেটা হচ্ছে কাশিরামজির ওখানে। ওখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে যেতাম। আমার হাজব্যান্ড অফিসে কাজ করতেন,
অফিসের তো নানান কিছু খবর পাওয়া যায়। তো উনি সেই মেসেজগুলো সাহেবকে দিতে যেতেন, আমি সেই সঙ্গে যেতাম। ঘন্টার পর ঘন্টা ওনার সঙ্গে কথা হতো। ওনার যে সময় তার বদনাম ছিল যে শুধু পয়সা কালেকশন করে, পয়সা তাকে তো আর কেউ দেয় না, পয়সা তো ছিল না, পয়সা তো তার কাছে ছিল না। আমরা 1 টাকা 1 টাকা করে কত করব, লোকের বাড়িতে গিয়ে আমি পয়সা কালেকশন করেছি, ওনাকে টাকা দিয়ে এসেছি। এইসব ভাবে ওনার সঙ্গে আমি নানান জায়গায় ঘুরেছি। এইটুকু হচ্ছে আমার লাইফের জার্নি। আর এখনো আমি হোপ ছাড়িনি। হাঁটুটার ব্যথা হয়ে গেছে 4 তলায় চড়তে গিয়ে দিল্লিতে। এবছর 10 বছর মতো প্রায় এখানে প্লেন জায়গায় ছিলাম, ওখানে গিয়ে আমার হাঁটুটার একটু প্রবলেম হয়ে গেছে। আদারওয়াইজ আই এম ভেরি মাচ ফিট। আমি আসি আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গের থেকে আমি পেতে চাই সব। মাঝে মাঝে আসবেন স্কুলে, বিনা নিমন্ত্রণেই আসবেন, একটু ফোন করে চলে আসবেন, যাতে আপনাদের কিছু কিছু কথা সহযোগিতা আমরা পেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জীবনের অন্তত কিছু কথা জানতে পারলাম। আপনারা দুজন একটু বইটা একটুখানি হাতে তুলে ধরবেন, মানে আপনাদের ওই ইয়েটা আছে। ষষ্ঠ পর্বে যাব। ষষ্ঠ পর্বে সবাইকে ডাকছি, পাশাপাশি একটা বার্তা দিই। আমাদের টুলু সেন কবি সম্পাদক উপস্থিত আছেন, পত্রিকাটাও এখানে অনুবাদ হবে। আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন বাসুদেব দা, কবি বাসুদেব সেন। আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন মরিচঝাপির যে গণ আন্দোলন হয়েছিল, যে মৃত্যুর মুখে চলে গেছিল 30,000 মানুষ, সেখানকার কিংবদন্তি আন্দোলনকারী সফলানন্দ হালদার, তিনি উপস্থিত আছেন। আমাদের ভিতরে একজন বরিষ্ঠ আছেন আন্দোলনকারী মানুষ, গৌতম হালদার এবং গৌতম বিশ্বাস, দুজনেই উপস্থিত আছেন। তো আমি মিঠুকে বলবো যে মিঠু আমি আমাদের ভিতরে উপস্থিত হয়েছেন আরেকজন কিংবদন্তি মানে অভিনেতা, সাংস্কৃতিক জগতের ভীষণ তার লড়াই, তিনি গান করেছেন, বাবু চক্রবর্তী, যিনি আমাদের এই অনুষ্ঠানগুলোতে ভীষণভাবে সহযোগিতা করেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বপন কুমার দাস, আমাদের ভিতরে গোবিন্দদা উপস্থিত হয়েছেন, আমাদের অনেক মানুষ উপস্থিত হয়েছেন। আমি হয়তো সবাইকে বলছি না, কবি বিপ্লব দেব বিশ্বাস। এবারে আমি ডাকছি মিঠু মণ্ডল, এই পর্বের সভামুখ। আমি বাকিদের নাম বলছি, যদি উপস্থিত থাকেন আপনারা মঞ্চে আসবেন। অসিত ঢালি, প্রদীপ কুমার দাস, সফলানন্দ হালদার, কৃষ্ণপদ বিশ্বাস, সুব্রত মণ্ডল। সুব্রত দা আমাদের ভিতরে অনেকক্ষণ উপস্থিত হয়েছেন। ভোরের আলো পত্রিকার সম্পাদক মমতা মণ্ডল, হরেন মণ্ডল, সুসেন কুমার রায়, বিষ্ণুপদ বালা, ভবানী শঙ্কর রায়। আপনারা মঞ্চে আসবেন। সেই সঙ্গে আমি আর 4জন মানুষকে ডাকছি। আসুন। টুলুদিকে ডাকছি আমি। তার পত্রিকাটা এই পর্ব শুরুর আগেই আনুষ্ঠানিক প্রকাশ করবেন। তারপরে আমরা একটা ছোট্ট আলোচনায় যাব, এই পর্বটা ছেড়ে দেব। আমি এখানে ডাকছি সুনিতা, খুব ভালো কবিতা লেখে, তাকে মঞ্চে ডাকছি। মঞ্চে ডাকছি ফুলেশ্বরী গায়েন, তাকে মঞ্চে ডাকছি। মঞ্চে ডাকছি অধ্যাপক ডাক্তার সুকুমার হালদার, আপনি একটু আসুন। আমি মঞ্চে ডাকছি, বসুন বসুন। মঞ্চে ডাকছি আমি আমাদের আরেকটি পর্বের সভামুখ, খুব বড় ভালো বাচিক শিল্পী, তিনি হলেন পলিতানাথ ভট্টাচার্য।
এই কজনকে আমি একটু মঞ্চে ডাকছি। তো টুলু দিকে ডাকছি অবশ্যই। টুলু সেন, পঞ্চম পর্বের ষষ্ঠ পর্বের মিঠু মণ্ডল। আপনারা একটু বসুন, মানে প্রত্যেকে যাদের ডেকেছি তারা একটু বসুন মঞ্চে, ঠিক আছে? আমি এই টুলুদির পত্রিকাটাকে আনুষ্ঠানিক প্রকাশের পর ষষ্ঠ পর্বে যারা আছেন তারাই করবেন তাদের অনুষ্ঠান।